দিনাজপুর সদরের
ধরা, আম কুড়ানো, তাল কুড়ানো এসব নেশার মতো ছিল। আজকের ঘটনাটি তাল কুড়ানোকে কেন্দ্র করে ঘটে যাওয়া একটি নির্মম ঘটনা। এখানে আমাদের গ্রামের কিছু বর্ণনা দিয়ে রাখি। গ্রামের নাম দরবেশপুর। গ্রামের মাঝখানে একটা পুকুর আছে, যেটার নাম পীর পুকুর। গ্রাম এবং পুকুরের নামকরণের পেছনের ইতিহাস আমি ঘটনার শেষে বর্ণনা করব। তো পুকুরের উত্তর পশ্চিম পাশে আছে একটি পরিত্যক্ত দরগা। দক্ষিণ পশ্চিম পাশে একটি পুরাতন বনগাছ এবং সাথে কয়েকটি তালগাছ। সে তালগাছের তালগুলো অন্যান্য তালের চেয়ে সুমিষ্ঠ এবং বড়, তাই স্বভাবতই ওই তালগুলোর প্রতি সবার লোভ একটু বেশিই থাকত। পুকুরের একেবারে পূর্ব পারে আমাদের বাড়ি, এবং আমাদের বাড়ির 2 বাড়ি পরেই আমার বন্ধু রাশেদের বাড়ি। আজকের ঘটনাটি মূলত এই রাশেদের সাথে ঘটে যাওয়া একটি নির্মম ঘটনা, যার প্রত্যক্ষ সাক্ষী আমি সহ গ্রামের অনেকেই। ঘটনায় কিছু সেন্সিটিভ বিষয় থাকায় আমি আমার বন্ধুর ছদ্মনাম ব্যবহার করছি। আমাদের গ্রামের অধিকাংশ বাড়ি হচ্ছে মাটির 2 তলা বিশিষ্ট। ঘটনাটি যখন ঘটে সেটা 2009 সালের ভাদ্র মাসের কোনো একটা রাত, যখন চারিদিকে পাকা তালের মিষ্টি গন্ধে মাখামাখি। সামনে আমার এসএসসি পরীক্ষা, তাই আমি অনেক রাত পর্যন্ত পড়তাম। সেদিন রাত প্রায় 10:30টার দিকে আমি 2 তলায় আমার পড়ার টেবিলে বসে পড়ছি। ঠিক সেই সময় ধুম করে তাল পড়ার শব্দ কানে আসলো। পড়া বন্ধ করে কিছুক্ষণ ভাবলাম তালটা কুড়াতে যাব কিনা। ভাবতে ভাবতে নিচে কারো দৌড়ে যাওয়ার শব্দ কানে আসলো। বুঝলাম এটা আর কেউ নয়, আমার বন্ধু রাশেদ। তাই আমি কিছু না ভেবে পড়ায় মনোযোগ দিলাম, কিন্তু লক্ষ্য রাখলাম যে রাশেদ কখন ফেরত আসে। সে ফেরত আসলে ওর সাথে কয়েকটা কথা বলবো। প্রায় 20 মিনিট অতিবাহিত হয়ে যাওয়ার পরেও তার আসার কোনো শব্দ পায় না। তার মিনিট 5 পরে হঠাৎ একটা ভয়াল চিৎকার কানে ভেসে আসলো। ও মা গো, আমাকে মেরে ফেললো বলেই আর কোনো সারা শব্দ নেই। এটা আর কেউ নয়, আমার বন্ধু রাশেদের চিৎকার। আমার বুঝতে বাকি থাকলো না। তাড়াহুড়ো করে নিচে নেমে বাসা থেকে বের হয়ে দৌড়ে গেলাম তালগাছের দিকে। ততক্ষণে আশেপাশের বাড়ি থেকে আরও কয়েকজন বেরিয়ে এসেছে। কাছে গিয়ে দেখি রাশেদ মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে, এবং তার পাশে একটা তাল পড়ে আছে। সকলেই অবাক হয়ে তাকে ঘিরে দাঁড়িয়ে আছে এবং কি হয়েছে সেটা বোঝার চেষ্টা করছে। কাছে গিয়ে পুকুর থেকে পানি তুলে তার চোখে মুখে ঝাপটা দিলাম, মুখে চাপ দিলাম, মুখে বাতাস দিলাম। এভাবে প্রায় 30 মিনিট পরে তার জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পর সে ভয়াল দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে দেখছে। একটু স্বাভাবিক হলে আমি তাকে জিজ্ঞেস করলাম, কি রে, কি হয়েছিল তোর? মাথায় কি তাল পড়েছিল? কাউকে দেখেছিস? সে ভয়ে কাঁপছে আর বলছে, পানি, একটু পানি দাও, আমি পানি খাবো। পাশের একটা বাড়ি থেকে পানি এনে রাশেদকে দেয়া হলো। সে সঙ্গে সঙ্গে এক নিঃশ্বাসে সবটুকু পানি খেয়ে নিল। তারপর বলতে শুরু করলো, প্রতিদিনের মতো আজকেও আমি খাওয়া দাওয়া শেষ করে পড়ার টেবিলে বসে পড়ছিলাম। হঠাৎ তাল পড়ার শব্দ কানে আসলো, আর আমি তালের লোভে রাত কয়টা বাজে সেটা খেয়াল না করেই দৌড় দিয়ে বের হই তালটা নেয়ার জন্য। এক দৌড়ে আমি তালতলা আসি এবং অনেক খোঁজাখুঁজির পর একটা ঝোপের মধ্যে তালটা পাই। পরে তালটা কুড়িয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করি। এরপর যখন তোদের বাড়ির দরজার কাছে আসি, ঠিক তখন আরেকটি তাল পড়ার শব্দ পাই এবং আমি সাথে সাথে তালটা নেয়ার জন্য দৌড় দিই। অনেক খোঁজাখুঁজির পর তালটি না পেয়ে ভাবলাম পানিতে পড়ে ডুবে গেছে মনে হয়। এই ভেবে পুনরায় বাড়ির দিকে রওনা হই। আর কিছুক্ষণ যেতেই আবারও একটি তাল পড়ে এবং আমি আবারও গাছের দিকে যাই, কিন্তু এবারও অনেক খোঁজাখুঁজির পর তালটা পেলাম না। তখন আমার গায়ে একটু শিউরে ওঠে এবং আমি আবার বাড়ির পথে হাঁটা শুরু করি। গাছ থেকে একটু সরে আসতেই আবারও তাল পড়ে, তবে এবার একটি নয়, একসাথে জোড়া তাল, মানে 2টা তাল পড়ে। মনের মধ্যে একটু ভয় কাজ করলেও তেমন কিছু না ভেবে আমি আবারও তালগুলো নেয়ার জন্য গাছের কাছে যাই এবং সামনেই একটা ভালো তাল পেয়ে যাই। এই তালটা নেয়ার পর আমি দ্বিতীয় তালটি খুঁজতে থাকি এবং এক পর্যায়ে সেটিও একটি ঝোপের মধ্যে দেখতে পাই। পরে ওই তালটি তুলতে গিয়ে আমার একটু অস্বাভাবিক লাগে। একটু জোরে শক্তি দিতেই তালটি তুলতে সক্ষম হলাম, কিন্তু কেন যেন আমার মনে হতে লাগলো যে তালটি অনেক গরম হয়ে আছে এবং আমি হাত দিয়ে একগুচ্ছ চুল ধরে আছি। আমি লাইটটা জ্বালিয়ে তালের দিকে তাকাতে যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম তালটির উপরে মানুষেরই চুলের মতো একগুচ্ছ চুল, আর আমি সেই চুল মুষ্টিবদ্ধভাবে ধরে আছি, ঠিক যেন মানুষের কাটা মাথার মতো, যার চোখ এই নাক নেই, শুধু আছে মুখ ভর্তি একগুচ্ছা দাড়ি। আমি তালটির দিকে তাকাতেই সে বিশ্রী একটা হাসি দিয়ে উঠল। পরক্ষণে আমি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই, আর কিছু বলতে পারবো না। এসব শুনে আমরা সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি, সবাই নির্বাক নিশ্চুপ। আমি নীরবতা কাটিয়ে রাশেদকে জিজ্ঞেস করলাম, তুই বললি যে তুই প্রথম তালটা নেয়ার পর আরও 3বার তাল পড়েছে, কিন্তু আমি তো মাত্র একবার তাল পড়ার শব্দ পেয়েছি, যেটা পড়ার পর তুই দৌড়ে গিয়েছিলি প্রথমবার, তারপর তো আর কোনো তাল পড়েনি। দেখলাম রাশেদ ভয়ে একেবারে কাবু হয়ে গেছে। পাশ থেকে এক চাচা বলে উঠল, আসিফ, রাশেদ অনেক ভয় পেয়েছে, এসব কথা শোনার সময় ওর এখন না, তুমি ওকে বাড়িতে নিয়ে আসো, সকালে না হয় এসব নিয়ে কথা বলা যাবে। আমিও চাচার কথা মতো তাকে তুলে নিয়ে বাড়িতে রেখে আসি। এরপর বাসায় এসে আর পড়তে পারলাম না, ঘুমোতেও পারলাম না। সারাক্ষণ শুধু রাশেদের কথাগুলো মনের মধ্যে ঘুরতে লাগলো। সকাল হতে না হতেই ছুটে গেলাম রাশেদের বাসায়। গিয়ে দেখি রাশেদের অনেক জ্বর এবং সে রীতিমতো জ্বরে কাঁপছে। আমাকে দেখে রাশেদের মা, মানে চাচি, রাতে কি হয়েছিল জিজ্ঞেস করলেন। আমি সবকিছু খুলে বলার পর চাচি রাশেদকে খানিকটা বকাবকি করলেন এভাবে রাতে একা একা বের হওয়ার জন্য। পরে গ্রামের মসজিদের ইমামের কাছ থেকে ভয় কাটানোর জন্য পানি পড়া আনা হলো এবং রাশেদকে খাওয়ানো হলো। রাশেদ 3 দিন পর সুস্থ হয়ে গেল। ঘটনাটি এখানেই শেষ হলে পারত, কিন্তু নিয়তের নির্মম পরিহাস না চাইতেও মেনে নিতে হয়। রাশেদের জ্বর ভালো হলো ঠিকই, কিন্তু তার মধ্যে অস্বাভাবিক কিছু পরিবর্তন দেখা গেল। রাশেদ আর আগের মতো হাসি খুশি থাকে না, আগের মতো খেলতে চায় না, কেমন যেন আনমনে থাকে। এর কিছুদিন পর ঘটল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা।
আমরা কয়েকজন বন্ধু মিলে নামাজ পড়ার পরে হুজুরের থাকার জন্য যে রুম আছে সেই রুমের মধ্যে হুজুরের কাছ থেকে কোরআন শিক্ষা নিয়ে থাকি। তাই প্রায় প্রতি ওয়াক্ত নামাজের পরে সেই রুমে আমরা হুজুরের জন্য অপেক্ষা করি বা কোনো সময় নামাজ পড়ে আড্ডা দিয়ে থাকি। তো এরকম একদিন হঠাৎ করে হুজুরের রুম থেকে কিছু টাকা হারিয়ে যায় বা চুরি হয়ে যায়। আমরা বন্ধুরা সবাই লজ্জায় পড়ে যায়, কারণ আমরা ছাড়া তেমন কেউ সেই রুমে যায় না। হুজুরও আমাদের অনেক বিশ্বাস করে, তাই তিনিও আমাদের তেমন কিছু বলেন না। কিন্তু রাশেদ এই বিষয়ে অনেক সিরিয়াস। সে বলে যেভাবেই হোক টাকা বা চোরকে বের করতে হবে, এটা আমাদের মান সম্মানের ব্যাপার। আমরা বাকিরা যদিও বা মনে মনে অনেক আপসেট, কিন্তু রাশেদ সবসময় এই বিষয়ে কথা বলে। ওর মতে যে করেই হোক চোর ধরতে হবে, তাই ওর কথা মতো চাল পড়ার ব্যবস্থা করা হলো। চাল পড়া হলো চোর বের করার জন্য পড়া চাল, যেটা যে চোর বাদে সবাই অনায়াসে চিবিয়ে খেতে পারবে, কিন্তু যে চোর সে চালগুলো চিবিয়ে ভাঙতে বা গিলতে পারবে না। এবং মাগরিবের নামাজ পড়ে চাল পড়া খাওয়ার ব্যবস্থা করা হলো। নামাজ শেষে আমরা সহ আরও কয়েকজন মুসল্লি সে কাজে অংশগ্রহণ করলেন। একে একে সবার হাতে এক মুঠো করে চাল দেওয়া হলো এবং সবাই সেগুলো মুখে নিয়ে চিবাতে শুরু করলেন। প্রায় সকলেই অনায়াসে চিবিয়ে খেয়ে নিলেন, কিন্তু পরক্ষণেই রাশেদ নিজে থেকেই বলে বসল, হে আল্লাহ, কি হলো? আমি চাল চিবাতে পারছি না কেন? আমার মুখে পানি আসে না কেন? এই বলে সে চালগুলো উগলিয়ে দিল। আশ্চর্যজনকভাবে রাশেদ একটা চালও চিবিয়ে ভাঙতে পারেনি এবং চালগুলো একেবারে শুকনো। কারোর আর বুঝতে বাকি রইল না কেন এমনটা হয়েছে। তারপর একটা বিষয় ভেবে সবাই অবাক হলো যে এই রাশেদিরা চোর ধরার জন্য মরিয়া হয়ে উঠেছিল, কিন্তু শেষমেশ রাশেদি কিনাই কাজ করল। হুজুর ব্যাপারটা বুঝতে পেরে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সকলের উদ্দেশ্যে বললেন, ধুর, এসব চাল পড়াটারেরা কিছু না, হয়তো আমি কোথাও হারিয়ে ফেলেছি টাকাগুলো। এই বলে হুজুর সবাইকে চলে যাওয়ার জন্য আহ্বান জানালেন। সবাই যে যার মতো চলে যায়। এরপর চুরি যেন হয়ে উঠল একটা নিত্যদিনের কাজ। কোনোদিন সে দোকান থেকে বিভিন্ন জিনিসপত্র চুরি করে, কোনোদিন কারো গাছের ফল চুরি করে। কিন্তু অবিশ্বাস্যভাবে সে যখনই কিছু চুরি করে কেউ না কেউ সেটা দেখে ফেলে এবং রাশেদ হাতে নাতে ধরা পড়ে যায়। এই বিষয়ে রাশেদকে জিজ্ঞেস করলে সে কিছু বলতে পারে না। কেন সে চুরি করে বা চুরির পরের কথা কিছুই তার মনে থাকে না। এভাবে সে সবার চোখে খারাপ ছেলেতে পরিণত হলো এবং আমার বাড়ি থেকেও তার সাথে চলতে কঠোরভাবে নিষেধ করা হলো। কিন্তু যার সাথে আমার শৈশব থেকে বেড়ে ওঠা, তার সাথে কিভাবে আমি চলা বন্ধ করব? এই জন্য একদিন আমি তাকে অনেক বুঝালাম এবং তার পরিবার থেকেও তাকে অনেক বাজেভাবে বকাবকি করল। সেদিন বিকেলে খেলতে যাওয়ার জন্য রাশেদকে ডাকতে গেলে চাচি জানায় যে সকালে বকা খাওয়ার পর সে তার রুমে ঢুকেছে আর বের হয়নি। আমাকে চাচি বলল, যাও তো বাবা, একটু রাশেদকে দেখে বাইরে নিয়ে যাও তো, বাইরে থাকলে যদি মনটা একটু ভালো হয়। আমিও চাচির কথা মতো তার দরজায় গিয়ে ডাকতে থাকি, কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। আমরা তো রীতিমতো ঘাবড়ে যাই যে রাশেদ উল্টাপাল্টা কিছু করল নাকি। অনেক ধাক্কাধাক্কি করে দরজা ভাঙার পরে ভেতরে ঢুকে দেখি রাশেদ দেয়ালের সাথে হেলান দিয়ে বসা এবং তার হাতে একটা বই, কিন্তু তার চোখ দুটো দেয়ালের উপরের দিকে তাকানো। এক দৃষ্টিতে সে কোনো কিছুর দিকে তাকিয়ে আছে। রাশেদের শরীরে হাত দিয়ে ঝাঁকুনি দিয়ে ডাকার পরেও কোনো হুঁশ নেই। পরে লক্ষ্য করলাম রাশেদের দাঁত কপাটি লেগে গেছে। অনেক চেষ্টার পর দাঁত কপাটি খোলার পর সে হুঁশ ফিরে পেল এবং রাশেদকে জিজ্ঞেস করি কি হয়েছিল তার। রাশেদ একটু দম নিয়ে বলতে শুরু করল, আমি যখন সকালে রুমে আসি তারপর অনেক দিন ধরে ঠিকমতো লেখাপড়া হচ্ছে না, তাই একটু পড়ায় মনোযোগ দেই। এই ভেবে একটা বই নিয়ে বিছানায় বসে পড়তে থাকি। এরপর দেয়ালে থাকা একটা টিকটিকির দিকে আবার চোখ যায় এবং আমি মুগ্ধ হয়ে টিকটিকিটি দেখতে থাকি। হঠাৎ করে যেন টিকটিকিটার আকৃতি পরিবর্তিত হওয়া শুরু করে। ধীরে ধীরে টিকটিকিটা বড় হতে থাকে এবং এক পর্যায়ে টিকটিকিটার মাথাটা মানুষের মাথার আকৃতি নেয়। কিন্তু এ কেমন মানুষের মাথা? চোখ নেই, নাক নেই, আছে শুধু মুখ, আর মুখ ভর্তি এক গোছা দাড়ি। কি বিভৎস চেহারা সেটা বলে বোঝাতে পারবো না। আমি হাজার চেষ্টা করেও তার দিক থেকে চোখ সরাতে পারছি না। পরক্ষণেই মাথার একটা বিশ্রী হাসি দিয়ে আমার সাথে কথা বলে ওঠে। কি বিভৎস সেই হাসি! এভাবেই আরও কিসব যেন বলতে থাকলো সে, মনে নেই আমার। এসব শুনে চাচি অনেক ভয় পেয়ে যায় এবং চাচার কাছে বললে চাচা কবিরাজের কাছে যাবেন বলে আশ্বাস দেন। পরে পাশের গ্রামের একজন কবিরাজের কাছ থেকে একটি তাবিজ এনে তার কোমরে বেঁধে দেয়া হয়। এরপর থেকে তার আর কোনো সমস্যা হয়নি এবং সে চুরিও করেনি। ঘটনাটি এখানে শেষ হলে পারত, কিন্তু ওই যে নিয়তি। এরপর প্রায় 2 বছর ভালোভাবেই কেটে যায় এবং 2012 সালে রাশেদ ঢাকার আশুলিয়া এলাকায় একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতে থাকে। হঠাৎ একদিন খবর আসলো রাশেদ নাকি দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অজ্ঞান অবস্থায় ওয়াশরুমের মধ্যে পড়েছিল। তার অবস্থা নাকি তেমন ভালো না, তাই চাচা গিয়ে রাশেদকে ঢাকা থেকে নিয়ে আসে। রাশেদ একটু স্বাভাবিক হলে আমি গিয়ে তাকে জিজ্ঞেস করি, রাশেদ, তুই তো অনেকদিন ভালোই ছিলি, তাহলে হঠাৎ করে তোর কি হলো? রাশেদ বলল, আমার সাথে দীর্ঘদিন আর কোনো সমস্যা হয়নি এবং আমিও ঢাকা গিয়ে কিছু হুজুরদের ওয়াজের প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। হুজুররা বিভিন্ন ওয়াজের মধ্যে বলতেন যে তাবিজ ব্যবহার করলে নাকি শিরক করা হয়, তাবিজ ব্যবহার নাকি হারাম। এসব শুনে আমার মনে অনুশোচনা হয় এবং এক পর্যায়ে আমি আমার তাবিজটি খুলে ফেলি। যেদিন আমি তাবিজটি খুলে ফেলি ঠিক সেদিন থেকে আমার সাথে অস্বাভাবিক কিছু ঘটতে থাকে। ভয়ানক ভয়ানক স্বপ্ন দেখতে থাকি। স্বপ্নের মধ্যে কোনো এক অদৃশ্য কিছু আমার কাছে কিছু চায়, কিন্তু সেই চাওয়াটা আমি বুঝতে পারি না।
প্রতিদিনের মতো সেদিনও আমি লাঞ্চ টাইমে বাসায় আসি এবং লাঞ্চ শেষ করে ওয়াশরুমে যাই। ওয়াশরুমের দরজা খুলে ভেতরে যেতেই দেখি একটা টিকটিকি আমার দিকে তাকিয়ে আছে এবং পূর্বের ন্যায় আমার চোখ তাতে আটকে যায়। আস্তে আস্তে তার আগের মতোই আকৃতি পরিবর্তন হতে থাকে এবং আমি আবারও আগের জিনিসটাই দেখি। এরপর আমি আর না নিতে পেরে অজ্ঞান হয়ে যাই। এসব শুনে সবাই অনেক ভয় পেয়ে যায়, বিষয়টি অনেক গুরুত্ব সহকারে নেয়। এরপর হুজুরের সাথে যোগাযোগ করা হয়, যিনি এসব রুহানি চিকিৎসার মাধ্যমে করেন এবং অনেক নামডাক। হুজুর সবকিছু শুনে বললেন, ওর উপর তো একটা জিনের আসর হয়েছে, কেন আসর করেছে আর কি চায় সেটা জানতে হলে রাশেদের উপর জিন হাজির করতে হবে। চাচা বলল, হুজুর যেভাবেই হোক আমার ছেলেটাকে রক্ষা করুন। এশার নামাজের পর রাশেদকে সামনে নিয়ে হুজুর বসেন এবং হুজুর লাইট অফ করতে বলেন সবাইকে এবং আমাদের বললেন, আপনারা সবাই আয়াতুল কুরসি পড়তে থাকেন, যা কিছু হয়ে যাক না কেন পড়া বন্ধ করবেন না। এরপর হুজুর রাশেদের 2 হাতের কনিষ্ঠ আঙ্গুল চেপে ধরে এবং তেলাওয়াত করতে শুরু করেন। মিনিট 10 পরে রাশেদ অনেক কাঁপুনি দেয় এবং কাঁপতে কাঁপতে সে মাটিতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণ এভাবে পড়ে থাকার পর হঠাৎ রাশেদ উঠে বসে এবং নামাজের বৈঠকে বসার ভঙ্গিতে বসে। এরপর রাশেদ অনেক ভারী কণ্ঠে সালাম দেয়। বুঝলাম রাশেদের শরীরে জিন ভর করেছে। এখানে আমি হুজুর আর রাশেদের শরীরে ভর করা জিনের কথোপকথনগুলো ডায়ালগের মতো করে দিচ্ছি। আসসালামু আলাইকুম হুজুর, কেন ডাকা হয়েছে আমাকে? ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? কেন আপনি এই ছেলের পেছনে পড়েছেন? আমি মাসুদ। পুকুর পরের তাল গাছগুলোর পাশে ওই বটগাছটায় আমাদের বসবাস। ওই ছেলে আমার অনেক বড় ক্ষতি করেছে, আমাকে সবার কাছে অপমানিত করেছে, আল্লাহর কাছে অপমানিত করেছে, তাই আমি এর প্রতিশোধ নিচ্ছি। অপমান? কি এমন ক্ষতি করেছে আপনার? কেনই বা অপমানিত হয়েছেন? ক্ষতি যেটা করেছে সেটা আমার জীবনে অনেক ভারী পড়েছে। আমাদের বংশীয় মানত সে নষ্ট করে দিয়েছে। কিসের মানত? কার মানত? একটু খুলে বলুন তো। অনেক কাল আগে আমার দাদা কোনো এক দুষ্টু কবিরাজের দ্বারা বন্দী হয়েছিলেন এবং অনেক দিন বন্দী ছিলেন তিনি। তাদের সেই বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে মানত করেছিলেন যে তাদের মুক্তির বিনিময়ে দাদা প্রতি বছর একটানা এক আসনে 7 দিন আল্লাহর নামে জিকির করবেন, ইবাদত করবেন। আর এই 7 দিন 7 রাত তিনি কারো সাথে যোগাযোগ করবেন না এবং দাদার পরে দাদার বংশের প্রথম পুরুষ এটা চলমান রাখবেন কিয়ামত পর্যন্ত এবং যার দ্বারা দাদা মুক্তি পাবেন কিয়ামত পর্যন্ত দাদা এবং দাদার বংশধররা সেই লোকের দাসত্ব করবে। এই মানত করার কিছুদিন পর কোনো এক পীর সাহেবের দ্বারা দাদা মুক্তি লাভ করেন। সেই থেকে মানত অনুযায়ী দাদা প্রতি বছর 7 দিন 7 রাত এই আসন করেন। দাদা তার ছেলে মেয়েদের কাছে ওসিয়ত রেখে গেছেন যেন তারপরে তার বড় ছেলেও এই আসনটি চলমান রাখে এবং পরের বংশধরকে এটা চলমান রাখার ওসিয়ত দেন। তারপর থেকে বছরের পর বছর আমরা এটা করে আসছি আর দাদার কথা মতো পীর সাহেবের দাসত্ব করছি। পীর সাহেব মারা যাওয়ার পরেও আমার দাদার ওসিয়ত মতো এখানেই আছে। প্রতি বছরের মতো সেই বছর আমি একটা ঝোপ গাছে আসন করে ইবাদত করতে থাকি। সেদিন ছিল আমার আসনের শেষ রাত, কিন্তু এই ছেলে সেদিন তাল কুড়াতে আসে এবং ওই ঝোপ গাছটার ধারে। সেদিন এই ছেলে আমাদের আসন নিজের অজান্তেই নষ্ট করে ফেলে, যার ফলে আমার ইবাদত নষ্ট হয়ে যায়। দাদার করা মানতের খেয়ানত হয়। বছরের পর বছর চলতে থাকা মানত এই ছেলের জন্য নষ্ট হয়ে গিয়েছে। আমরা জাতির কাছে অপমানিত হয়েছি, আল্লাহর কাছে অপমানিত হয়েছি, তাই আমিও শোধ নিতে চাই। এই ছেলেকে আমি পদে পদে অপমানিত করব, তাকে দিয়ে আমি চুরি করিয়ে নেব, বোধ শক্তি নষ্ট করে দেব। কিন্তু একটা তাবিজের কারণে অনেকদিন আমি কিছু করতে পারছিলাম না। যখনই সে তাবিজটি খুলে ফেলেছে তখন থেকেই আমার প্রতিশোধ নেবার ইচ্ছে আমার জাগ্রত হয়েছে। আপনার সাথে যা ঘটেছে সেটার জন্য আমরা সবাই দুঃখিত। সে তো অবুঝ না বুঝে এরকম একটা কিছু করে ফেলেছে। আপনি তাকে মাফ করে দেন। মাফ? কিসের মাফ? ওকে মাফ করলে কি আমার মাফ হবে? আমার জাতি, আমার আল্লাহ কি আমাকে মাফ করবেন? আমি চাইলে কিন্তু আপনাকে আপনার দাদার মতো বন্দী করতে পারি, কিন্তু আপনারা যেহেতু ভালো জিন, কারো কোনো ক্ষতি করেন না এবং আমার আল্লাহর ইবাদত করেন, তাই আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক। তাই আপনি ভালোই ভালোই ছেড়ে দিন, দরকার হলে কোনো কিছুর বিনিময়েও ছেড়ে দিন। বিনিময়? হ্যাঁ, বিনিময়। কি চান আপনি? কাফফারা। কাফফারা চাই আমি। কিসের কাফফারা? আর সেটা কিভাবে? যেহেতু 1 বছর আমাদের মানত কাজা হয়েছে, তাই এটা কাটানোর জন্য আল্লাহর দরবারে কাফফারা দিতে হবে। জুম্মাবারে আমার পক্ষ থেকে আল্লাহর নামে একটি খাসি জবাই করতে হবে এবং সিন্নি রান্না করে গরিব মিসকিন খাওয়াতে হবে। ছাগলের দুধ দিয়ে আমার আসনের জায়গাটা ধুয়ে দিতে হবে। তাহলেই এই ছেলেকে মুক্তি দেয়া সম্ভব। আপনি যা চান সেটাই হবে। আপনার কাফফারা প্রদান করা হবে। আপনি আজকে এই ছেলেকে মুক্তি দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এই বলে রাশেদ আবার কাঁপতে কাঁপতে লুটিয়ে পড়ল। হুজুর বলল, আলহামদুলিল্লাহ, আপাতত বিপদ কেটে গেছে, তবে সামনের জুম্মায় আপনারা জিনের পক্ষে কাফফারা দিয়ে ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হবে না। ওই রাতে রাশেদের আর ঘুম ভাঙেনি। পরদিন রাশেদকে অনেক প্রাণবন্ত লাগলো। পরের জুম্মায় জিনের কথা অনুযায়ী কাফফারা দেয়া হয় এবং আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি। রাশেদ এখন সুস্থ আছে। রাসেল ভাই, শুরুতেই বলেছিলাম গ্রাম এবং পুকুরের নামকরণের ইতিহাস ঘটনা শেষে বলবো। অনেকে হয়তো ইতিমধ্যে বুঝে গেছেন, কিন্তু যারা বোঝেননি তাদের জন্য। লোকমুখে কথিত আছে এই গ্রাম নাকি জঙ্গল ছিল। বহুকাল আগে কোনো এক পীর সাহেব এই জঙ্গলে থাকতে শুরু করেন এবং বিভিন্ন ধরনের রুহানি চিকিৎসা প্রদান করতে থাকেন। সেই রুহানি চিকিৎসায় উপকৃত হয়ে সকলে পীর সাহেবের ভক্ত হয়ে যান এবং এই গ্রামে বসতি স্থাপন করেন তিনি। এই পুকুরটি খনন করেন।
সেই থেকেই গ্রামের নাম দরবেশপুর এবং পুকুরের নাম দেয়া হয় পীর পুকুর। কথিত আছে সেই পীর সাহেবের নাকি অনেকগুলো জিন ছিল, সেগুলো তার গোলামি করত। আর ওই যে মাসুদ জিনের দাদাকে পীর সাহেব মুক্ত করেছিলেন, তাই পীর সাহেবের খেদমতে তারা এখানেই থেকে যান। পীর সাহেবের মৃত্যুর পর জিন গাছগুলো ওই বটগাছে থাকতে শুরু করে। গ্রামের অনেকেই ওই জিনগুলো দেখেছেন, কখনো পাকা হলুদ রঙের বিশাল সাপের রূপে, কখনো বা ছায়ার মতো বা অন্য কোনো প্রাণীর রূপে। ঘটনাটি অনেক বড় হয়ে যাওয়ায় আমি ক্ষমাপ্রার্থী। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন, আর সিলেক্টেড হলেও অবশ্যই আমাকে জানাবেন। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন, পূর্ণাঙ্গ ঠিকানা দিয়েছেন, আসল নাম দিয়েছেন। সবকিছুই আমি দেখতে পাচ্ছি, কিন্তু যেহেতু প্রকাশের অনুমতি নেই, আমি প্রকাশ করছি না। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। পরের ঘটনায় যাব, তবে তার আগে দারুণ একটি খবর জানিয়ে দিতে চাই। 50 জিবি ইন্টারনেট, 500 মিনিট টক টাইম, 30 দিন মাত্র 599 টাকায়। স্ট্রিম করে হারিয়ে যাও ভয়ের রাত্ত ওজিংপুরে বন্ধুর সাথে। অফারটি পেতে ভিজিট করো মাই এয়ারটেল অ্যাপ অথবা ডায়াল করো *4#*599। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। .com প্রেজেন্স ওজিংপুরে। হারিয়ে যাই ভয়ের রাত্ত ওজিংপুরে। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালো কাটছে সময়। ভয়ের রাত্ত আছেন পুরে বন্ধুর সাথে। নতুন একটা ঘটনায় যাব এবারে, একটা অডিও ক্লিপ। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং উপভোগ করবেন প্রত্যেকটা মুহূর্ত। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাই। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি, ময়মনসিংহ বিভাগ থেকে। আজকের ঘটনাটি আমি যা আপনাদের সাথে শেয়ার করার জন্য এসেছি, সেই ঘটনাটি রহিমা নামের এক বোনের সম্পূর্ণ বাস্তব একটি ঘটনা, যা উনি নিজেই আমাকে বলেছেন, এবং এই ঘটনাটি আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব। ঘটনাটি ময়মনসিংহের একটি পুরাতন এবং পরিচিত এলাকার। এই ঘটনায় আছে মানুষের ভেতরে লুকিয়ে থাকা অন্ধকার এবং সেই অন্ধকারের চরম ভয়ানক পরিণতি। ঘটনাটি মূলত শুরু হয় 2003 সালে। আমি কথা না বাড়িয়ে সরাসরি এখন চলে যাব ঘটনায়। চলুন রাহিমা আপুর ঘটনা শুনে আসা যাক। 2003 সালে রহিমা আপু ময়মনসিংহের একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। সেই প্রতিষ্ঠানে জহির সাহেব নামক একজন ব্যক্তি চাকরি করত, ওনার সাথে, এবং ওনার কলিগ ছিল। প্রতিদিন অফিসের কাজের সুবাদে ওনাদের দুজনের যোগাযোগটা বেশ ভালোই ছিল। কাজের বিষয়ে কথা বলতে বলতে ওনাদের মাঝে একটি চমৎকার বোঝাপড়াও তৈরি হয়। জহির সাহেব বয়সে রহিমা আপুর থেকে কিছুটা বড় ছিলেন, মোটামুটি 2 বছরের। রাহিমা আপুও অত্যন্ত পরিণতি বয়সেরই একজন নারী ছিলেন। ওনারা দুইজন নিজেদের পড়াশোনা শেষ করে নিজেদের পারিবারিক এবং আর্থিক সহ অন্যান্য যে কোনো দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘ সময় ধরে একসাথে থাকার পরে ওনারা দুইজনই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু ওনারা যখন ওনাদের নিজ নিজ পরিবারে এই সিদ্ধান্তের কথা জানালেন, তখন উভয় পরিবারই এই বিয়েতে সম্মতি প্রদান করতে অস্বীকৃতি জানায়। রহিমা আপু ওনার বাবা মাকে অনেক বোঝানোর চেষ্টা করেন, জহির সাহেবও ওনার পরিবারকে অনেক বোঝানোর চেষ্টা করেন। নানান তর্ক বিতর্ক হয়, কিন্তু কোনো পরিবারই ওনাদের কথা মানতে রাজি হন না। এরপর দুই পরিবারের মধ্যে একটা দীর্ঘ নীরবতা এবং টানাপড়া শুরু হয়। এই গোমট পরিস্থিতি একটানা 2 বছর চলে। 2 বছর পর 2005 সালে এসে হঠাৎ করেই জহির সাহেবের পরিবার এই বিয়েতে রাজি হয়ে যান। রহিমা আপুও তখন পরিবারের অবস্থা বিবেচনা করে সম্মতি প্রদান করে দেন। এরপর দুই পরিবারের উপস্থিতিতে 2005 সালে ওনাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর রাহিমা আপু জহির সাহেবের ময়মনসিংহ বাড়িতে বসবাস করতে শুরু করেন। ওই বাড়িতে জহির সাহেবের মা বাবা এবং ওনার তালাকপ্রাপ্ত বোন সাজিয়া আপু বসবাস করতেন। সাজিয়া আপু বিয়ের পর মাত্র 2 বছর ওনার হাজবেন্ডের সাথে কাটিয়েছেন, এবং এরপরই, মানে ওনাদের তালাক হয়ে যাওয়ার পর, উনি ফিরে এসে নিজেদের বাসায় আবার বসবাস করতে শুরু করেন। জহির সাহেবের বাড়িটি ছিল দোতলা এবং বেশ প্রশস্ত, কিন্তু প্রথম দিন বাড়িতে পা রাখার সাথে সাথেই রহিমা আপুর মনে হচ্ছিল বাড়িটি যেন অস্বাভাবিক রকমের নিস্তব্ধ। এত বড় একটি বাড়িতে কোনো প্রাণের স্পন্দনই নেই যেন। চারদিকে শুধু এক ধরনের গুমোট এবং ভারী পরিবেশ বিরাজ করে। নিচতলায় সবাই বসবাস করলেও জহির সাহেব নিযুদ্ধকে দোতলায় রহিমা আপু এবং ওনার জন্য থাকার ব্যবস্থা করেছিলেন। বিয়ের অনুষ্ঠানে রহিমা আপু লক্ষ্য করলেন যে জহির সাহেবের মা এবং ওনার বোন সাজিয়া ওনার সাথে অত্যন্ত শীতল আচরণ করছেন, মানে ভালো আচরণ করছেন না, বেশি একটা কথাবার্তা বলেন না। তারা রহিমা আপুর সাথে কোনো সৌজন্যমূলক কথাই বলেননি, শুধু দূর থেকে স্থির দৃষ্টিতে তাকিয়েছিলেন। বিয়ের ঠিক পরের দিন ওনাদের বউ ভাতের অনুষ্ঠান। এখানে তখন ওনাদের পরিবার একটা নিয়ম ছিল। নিয়ম অনুযায়ী সকালবেলা রাহিমা আপুর বাবার বাড়ি থেকে সকালের নাস্তা আসার কথা ছিল,
কিন্তু জহির সাহেবের পরিবার থেকে রহিমা আপুকে মানে রহিমা আপুর পরিবারকে সম্পূর্ণ ফোন করে স্পষ্ট নিষেধ করে দেওয়া হয় যে কোনো প্রকার খাবার যেন দেওয়া না হয়। ওনারা এটাও জানেন যে ওনাদের পরিবারে এই ধরনের কোনো রেওয়াজ বা নিয়ম নেই। ঘড়িতে সময় তখন 12টা, সম্পূর্ণ বাড়ি নিস্তব্ধ। জহির সাহেবের বাড়ির সকালের নাস্তার কোনো আয়োজন করা হয়নি। আধা ঘন্টা পর রহিমা আপু জহির সাহেবকে বলেন যে ওনার প্রচণ্ড খিদে পেয়েছে। জহির সাহেব অত্যন্ত উদ্বিগ্ন এবং চিন্তিত মুখে দ্রুত ঘর থেকে বাহিরে বের হয়ে নাস্তা কিনে আনার জন্য গেলেন। রহিমা আপু দোতলায় ঘরে বসে একা অপেক্ষা করছিলেন। চারপাশে অদ্ভুত নীরবতা ওনার মনের ভেতরে এক অজানা আতঙ্কের জন্ম দিচ্ছিল। জহির সাহেব বাইরে যাওয়ার কিছুক্ষণ পরে রহিমা আপু নিচতলা থেকে মানুষের অস্পষ্ট চিৎকার এবং ভারী কিছু আছড়ে পড়ার শব্দ শুনতে পান। প্রথম কয়েক মিনিট তিনি চুপ করে ঘরের ভেতরে বসেছিলেন, কিন্তু শব্দের মাত্রা ক্রমশ বৃদ্ধি পেতে থাকায় এবং গোমানানের মতো একটি আওয়াজ ভেসে আসায় তিনি ঘরের দরজা খুলে সিঁড়ির কাছে এসে দাঁড়ালেন। তিনি সিঁড়ি দিয়ে নিচে তাকিয়ে যা দেখলেন তাতে উনি দেখতে পেলেন ড্রয়িং রুমের মেঝেতে সাজিয়া আপু অত্যন্ত অস্বাভাবিক ভঙ্গিতে বসে আছে। দৃশ্যটি স্বাভাবিক কোনো অসুস্থতার মতো ছিল না। সাজিয়া আপু মেঝের উপর নিজের মাথা, হাত এবং পা প্রবল শক্তিতে আছড়াতে শুরু করলেন। মেঝেতে মাথা ঢুকে যাওয়ার মতো প্রচণ্ড শব্দ দোতলা পর্যন্ত প্রতিধ্বনিত হচ্ছিল। ওনার সম্পূর্ণ শরীর এমনভাবে বাঁকছিল এবং এমনভাবে অঙ্গ প্রত্যঙ্গের অঙ্গভঙ্গি হচ্ছিল যা কোনো সাধারণ মানুষের পক্ষে পসিবল ছিল না। জহির সাহেব ততক্ষণে বাহিরে থেকে ফিরে এসেছেন এবং তিনি সাজিয়া আপুর হাত দুটি ধরে ওনাকে স্থির করার চেষ্টা করছিলেন। জহির সাহেবের মা বাবা এবং বাড়িতে উপস্থিত অন্যান্য আত্মীয় স্বজন সাজিয়া আপুর চারপাশ থেকে একটু দূরে বৃত্তাকারভাবে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিলেন। কারো চোখে কোনো উদ্বেগ নেই এবং এক ধরনের চাপা আতঙ্ক ছিল। অনেকের চোখে সেরাও ছিল না। ইট ওয়াজ ফিলিং লাইক যে তারা সবসময় এই জিনিসটার সাথে পরিচিতই ছিলেন। কেউ সামনে এসে জহির ভাইকে সাহায্য করছেন না। রহিমা আপু মনে করেন যে সাজিয়া আপুর হয়তোবা মৃগী রোগ বা এপিলেপটিক্যাল কোনো প্রবলেম হয়েছে। তিনি দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে আসেন। তিনি জহির সাহেবের কাছে গিয়ে অত্যন্ত উচ্চস্বরে বলেন, জহির সাহেব ওনাকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যান। তো রহিমা আপু এই কথাটি উচ্চারণ করার পর ঠিক 1 সেকেন্ডের মধ্যে সাজিয়া আপু ওনার হাত পা ছোড়া সম্পূর্ণ বন্ধ করে দেন। ড্রয়িং রুমের সম্পূর্ণ পরিবেশ এক মুহূর্তের জন্য পিন ড্রপ সাইলেন্সে পরিণত হয়। সাজিয়া আপু একটি প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে মেঝের উপর একেবারে সোজা হয়ে বসে পড়েন। ওনার মেরুদণ্ড এতটাই সোজা ছিল যে মনে হচ্ছিল অদৃশ্য কেউ সুতো দিয়ে ওনাকে টেনে ধরে বসিয়ে রেখেছেন। এরপর তিনি ঘাড় ঘুরিয়ে সরাসরি রহিমা আপুর দিকে তাকালেন। ওনার চোখের মনি যেন একদম স্থির, চোখের কোনো বরফ পড়ছে না। এই দৃষ্টিতে এতটাই শূন্যতা এবং শীতলতা ছিল যে রহিমা আপুর হৃৎপিণ্ড 1 সেকেন্ডের জন্য যেন থেমে গেল। জগীর সাহেব রহিমা আপুকে নিচে নামতে দেখে অত্যন্ত দ্রুত এবং কাপা কণ্ঠ ওনাকে নির্দেশ দেন যে তৎক্ষণাৎ যেন উনি দোতলায় ফিরে যান। রহিমা আপু দোতলায় ফিরে যাওয়ার জন্য পেছনের দিকে করেন। ঠিক সেই মুহূর্তে সাজিয়া আপু অত্যন্ত ভারী বিকট কণ্ঠে বলে ওঠেন, মাহমুদ, তোর সাথে বাগদান ভেঙে দিয়েছিল তাই না? তাই এই তুই ওকে ভাসিয়েছিস, ভালো করিসনি কাজটা। এই কণ্ঠস্বরটি কোনোভাবেই সাজিয়া আপুর নিচের গলা ছিল না। গলার স্বরটি ছিল দৈত্যক, যেন একই সাথে 2 বা 3 মানুষ কথা বলছে। এই কথাটি শোনার পর রহিমা আপু আর এক পাও সামনে এগোতে পারলেন না। তিনি পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। মাহমুদ ছিলেন রহিমা আপুর এক আপন খালাতো ভাই। ছোটবেলায় পারিবারিকভাবে ওনাদের 2 জনের বিয়ের কথা চূড়ান্ত করা হয়েছিল। রহিমা আপু নিজে এই বিষয়ে কিছুই জানতেন না। রহিমা আপু যখন কলেজে প্রথম বর্ষে ভর্তি হন তখন মাহমুদ এই বিয়ের সিদ্ধান্ত বাতিল করে দেন, কারণ তিনি অন্য এক নারীকে বিয়ে করতে চেয়েছিলেন। ওনার অন্য কোথাও পছন্দ ছিল। এই অত্যন্ত ব্যক্তিগত তথ্যটি সাজিয়া আপুর কোনোভাবেই জানার কথা ছিল না। ড্রয়িং রুমে উপস্থিত সবাই রহিমা আপুর দিকে প্রশ্নপূর্বক চিহ্নতে তাকালেন। যোগী সাহেব তখন পুনরায় অত্যন্ত কঠোর কণ্ঠে রহিমা আপুকে নির্দেশ দেন যেন তিনি দোতলায় চলে যান। রহিমা আপু দ্রুত সিঁড়ি পেয়ে দোতলায় ওনার ঘরে প্রবেশ করলেন। কিছুক্ষণ ভর জহির সাহেব ভাতের নাস্তা ট্রে নিয়ে ঘরে প্রবেশ করলেন। ওনারা দুজনে কোনো কথা না বলে নীরবে নাস্তা করলেন। ঘরের ভেতরের পরিবেশ অত্যন্ত ভারী এবং শ্বাসরুদ্ধকর। নাস্তা শেষ হওয়ার পরে রহিমা আপু নিজেই জহির সাহেবকে মাহমুদের সম্পূর্ণ বিষয়টি বিস্তারিত খুলে বলেন। জহির সাহেব অত্যন্ত মনোযোগ সহকারে সম্পূর্ণ কথা শোনেন এবং রহিমা আপুকে কোনো প্রকার দোষারোপ করেন না। এরপর জহির সাহেব রহিমা আপুকে সাজিয়া আপুর জীবনের সম্পূর্ণ ভয়াবহ ঘটনাটি বলতে শুরু করেন। জহির সাহেব জানান যে সাজিয়া আপুর বিয়ের 1 সপ্তাহ পরে তিনি একটি দাওয়াত খেয়ে ওনার শ্বশুরবাড়িতে ফিরে আসেন। শ্বশুরবাড়িতে ফিরে আসার পর রাত গভীর হলে তিনি হঠাৎ করে অত্যন্ত আক্রমণাত্মক বা অ্যাগ্রেসিভ আচরণ শুরু করেন। তিনি ওনার স্বামী এবং শ্বশুর শাশুড়িকে শারীরিকভাবে আঘাত করতেন। আঘাত করেনি এবং গালাগালি পর্যন্ত করেন। ওনার শরীরে তখন অত্যন্ত অস্বাভাবিক রকমের শক্তি বিরাজ করছিল। 3 জন প্রাপ্তবয়স্ক পুরুষ মিলেও ওনাকে চেপে ধরে রাখতে পারছিলেন না। তিনি এক জানা একে পশুর মতো গর্জন করছিলেন, উচ্চারণ করছিলেন এমন এমন বিভিন্ন টাইপের কথা যা সবাই বুঝতে পারেননি, এবং ডিমান্ড করছিলেন যে ওনাকে এক্ষুনি যেন তালাক দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সাজিয়া আপুর শ্বশুরবাড়ির লোকজন জহির সাহেব এবং ওনার বাবাকে সেখানে ডেকে পাঠান। ওনারা অভিযোগ করেছে জহির সাহেবের পরিবার একটি অসুস্থ মেয়েকে তাদের ছেলেদের সাথে বিয়ে দিয়েছে।
এরপর তারা সাজিয়া আপুকে তালাক দিয়ে জহির সাহেবের সাথে ফেরত পাঠিয়ে দেন। সাজিয়া আপু এই তালাকের সিদ্ধান্তে অত্যন্ত আনন্দ প্রকাশ করেছিলেন এবং ওই রাতে তিনি সম্পূর্ণ সুস্থ মানুষের মতোই আচরণ করেছিলেন। জহির সাহেব আরও জানান যে ওনারা সাজিয়া আপুকে অনেক চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলেন। অনেক চিকিৎসার পর সাজিয়া আপুর এই আক্রমণাত্মক আচরণের মাত্রা কিছুটা হ্রাস পায়। জহির সাহেব রহিমা আপুকে স্পষ্টভাবে বুঝিয়ে দেন যে সাজিয়া আপু যখন ওই অস্বাভাবিক অবস্থায় থাকে তখন তিনি নিজের ইচ্ছায় কিছুই বলেন না। ওনার উপর অত্যন্ত ক্ষতিকর একটি অশুভ জিন ভর করে। এই জিনটি মানুষের অজানা এবং গোপন তথ্যগুলো সবার সামনে প্রকাশ করে দেয় এবং এই জিনটির উপস্থিতির কারণেই বাড়ির ভেতরে সবসময় একটি অশুভ ছায়া বিরাজ করে। জহির সাহেব রহিমা আপুকে অত্যন্ত কড়া নির্দেশ দেন যে রহিমা আপু সবসময় যেন দোতলায় থাকেন এবং নিচতলার কোনো বিষয়ে যেন উনি অংশগ্রহণ না করেন এবং মাথা না ঘামান। এই ঘটনার পর রহিমা আপু অফিস থেকে বেশ কিছু দিনের ছুটি নেন। এই ছুটির দিনগুলোতেও ওনার শাশুড়ি ওনার সাথে একটিবারের জন্য ভালোভাবে কথা বলেননি। সাজি আপুকে রহিমা আপু সবসময় এড়িয়েই চলতেন। ওনার শাশুড়ি এবং সাজি আপু সুযোগ পেলেই রহিমা আপুকে মানসিকভাবে হেনস্থা করতেন। ওনারা রহিমা আপুকে বিনা কারণে অপমান করতেন। এক পর্যায়ে ওনারা রহিমা আপুর বিরুদ্ধে জাদুটোনা করার মিথ্যা অভিযোগ পর্যন্ত উত্থাপন করেন। কিন্তু জহির সাহেব সবসময় রহিমা আপুর পক্ষেই অবলম্বন ছিলেন। তিনি ওনার মাকে সরাসরি জানিয়ে দেন যে তিনি সবকিছু জানেন এবং ওনারা যে রহিমা আপুর কাছ থেকে দূরে দূরে আছেন এবং দোষারোপ করছেন এই সবকিছু ওনার জানা। জহির সাহেবের এই হস্তক্ষেপের পরে বাড়িতে সাময়িক একটি থমথমে অশান্তকর পরিবেশের সৃষ্টি হয়। রহিমা আপু এই সমস্ত অপমান নীরবেই সহ্য করে নেন। এরপর রহিমা আপু দুটি সন্তানের জন্ম দেন। দ্বিতীয় সন্তানের জন্মের পর উনি চাকরিটি ছেড়ে দেন এবং বাড়িতে সন্তানদের লালন পালনের দায়িত্ব নিয়ে নেন। সাজিয়াপুর অবস্থা আগের মতোই চলতে থাকে। তিনি মাসে বেশ কয়েকদিন সম্পূর্ণ সুস্থ থাকেন এবং এরপরে ওনার উপরে জিনার প্রভাব দেখা যেতে শুরু করে। রহিমা আপু হিসেব করে বের করলেন যে চন্দ্র মাসে তারিখ বাড়ার সাথে সাথেই অর্থাৎ পূর্ণিমার সময় ঘনিয়ে আসার সাথে সাথেই সাজিয়াপুর উপরে ওই জিনের মাত্রাটা বৃদ্ধি পায়। এই সময়গুলোতে বাড়ির বাতাস যেন বরফের মতো ঠান্ডা হয়ে যেত এবং এক ধরনের বাজে গন্ধ সম্পূর্ণ বাড়িতে ছড়িয়ে পড়ত। রহিমা আপু ওই নির্দিষ্ট দিনগুলোতে ওনার বাচ্চাদের কোনোভাবেই নিচতলায় যেতে দিতেন না। তিনি অফিসে যাওয়ার সময় বাচ্চাদের ওনার মায়ের বাড়িতে রেখে যেতেন, যেই টাইমে উনি অফিস করতেন আরকো। এরপর তিনি চাকরি ছেড়ে দেন। রহিমা আপুর প্রথম সন্তান গর্ভাবস্থায় থাকা 9 মাসের সময় সাজি আপুর আচরণে একটি অদ্ভুত এবং গা ছমছমে পরিবর্তন আসে। সাজি আপু হঠাৎ করে রহিমা আপুর প্রতি অত্যন্ত সদয় আচরণ করতে শুরু করেন। রহিমা আপু ওনাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও সাজি আপু ওনার ছায়ার মতো পিছু নিতেন। অনেক রাতে যখন চারদিক একেবারে নিস্তব্ধ, সাজি আপু নিঃশব্দে পায়ে দোতলায় এসে রহিমা আপুর ঘরের দরজায় মৃদু আঘাত করতেন। রহিমা আপু দরজা খুললে সাজি আপু কোনো কথাই বলতেন না, শুধু এক দৃষ্টিতে রহিমা আপুর ফুলে ওঠা পেটের দিকে তাকিয়ে থাকতেন। ওনার দৃষ্টিতে এমন কিছু একটা ছিল যা দেখলে মনে হতো তিনি কোনো নির্দিষ্ট কোনো কিছুর জন্য অপেক্ষা করছেন। রহিমা আপুর প্রথম সন্তান জন্মের পরে সাজি আপু প্রায় দোতলায় বাচ্চাদের সাথে খেলতে আসতেন। জহির সাহেব তখন রহিমা আপুকে বলতেন তিনি যেন সাজি আপুকে বাধা না দেন। রহিমা আপুর প্রথম সন্তানের বয়স যখন 3 মাস, তখন একরাতে ঘটে যায় এক ভয়ানক ঘটনা। চারদিকে গভীর অন্ধকারে ঢাকা। সাজি আপু দোতলায় আসেন। তিনি রহিমা আপুকে অত্যন্ত শান্ত ফিসফিসে গলায় বলেন যে ওনার ঘুম আসছে না এবং তিনি রহিমা আপুর ঘরে বসতে চান। সাজি আপু ঘরের ভেতর প্রবেশ করে 3 মাসের শিশুটির দোলনার পাশে গিয়ে স্থির হয়ে দাঁড়ালেন। তিনি দীর্ঘক্ষণ কোনো নাড়াচাড়া করলেন না, চোখের পলক না ফেলে শিশুটির দিকে তাকিয়ে রইলেন। ঘরের ভেতরের তাপমাত্রা হঠাৎ করে অস্বাভাবিকভাবে কমে গেল। রহিমা আপু লক্ষ্য করলেন সাদি আপুর চোখের ভেতরে অদ্ভুত লালচে একটা আভা দেখা যাচ্ছে। এরপর তিনি অত্যন্ত নিচে স্বরে হিস হিস করে অজানা কোনো ভাষায় বিড়বিড় করতে লাগলেন। ভাষাটি মানুষের মতো ছিলই না। রহিমা আপু অত্যন্ত ভয় পেয়ে জোরে জহির সাহেবকে ডাক দেন। জহির সাহেব বাথরুম থেকে বের হয়ে ঘরে প্রবেশ করার সাথে সাথেই সাজি আপু সোজা হয়ে দাঁড়ান এবং খিলখিল করে হাসতে শুরু করেন। হাসিটি ছিল অত্যন্ত তীক্ষ্ণ এবং কানে বাজার মতো। তিনি জহির সাহেবকে উদ্দেশ্য করে বলেন যে ভাবি ওনাকে দেখে ভয় পাচ্ছেন কেন। জহির সাহেব বিষয়টি অস্বাভাবিক হিসেবে নিয়ে কথাটি এড়িয়ে গেলেন। কিন্তু রহিমা আপু বুঝতে পারলেন যে দোলনায় থাকা শিশুটি ওই সময় একবারের জন্য কেঁদে ওঠেনি, বরং সেও স্থির দৃষ্টিতে সাজি আপুর দিকে তাকিয়েছিল। কিন্তু এরপর থেকে সাজি আপু যখনই রহিমা আপু বা ওনার সন্তানদের কাছাকাছি আসতেন তখনই বাড়িতে কোনো না কোনো অঘটন ঘটত। কখনো রহিমা আপুর সন্তানেরা হঠাৎ করে মারাত্মক অসুস্থ হয়ে পড়ত, আবার কখনো রহিমা আপু অত্যন্ত প্রয়োজনীয় জিনিসপত্র ঘর থেকে হারিয়ে ফেলতেন। একদিন দুপুরবেলা রহিমা আপু ওনার ছোট ছেলেকে বাথরুমে গোসল করাচ্ছিলেন। ওনার 1.5 বছর বয়সী ছেলেটি ঘরের বিছানায় বসে খেলছিল। হঠাৎ করে বড় ছেলেটি অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং তীক্ষ্ণ করে চিৎকার করে কেঁদে ওঠে। কান্নাটি ছিল প্রচণ্ড আতঙ্কের। রহিমা আপু দ্রুত ওয়াশরুম থেকে বেরিয়ে আসেন এবং বসে পড়েন। তিনি ঘরের ভেতরে প্রবেশ করে অনুভব করেন যে সম্পূর্ণ ঘরটি বরফের মতো হিমশীতল। তিনি দেখতে পান সাজি আপু বিছানার উপরে একদম মূর্তির মতো শান্তভাবে বসে আছেন
এবং ওনার 1.5 বছরের ছেলেটি মেঝেতে পড়ে তীব্রভাবে কাঁদছে। সাজি আপু রহিমা আপুকে দেখতে পেয়ে কোনো কথা না বলে অত্যন্ত ধীর গতিতে ঘর থেকে বেরিয়ে নিচে চলে যান। রহিমা আপু ওনার ছেলেকে শান্ত করার জন্য লক্ষ্য করেন যে ছেলেটি নরম হাতের ওপর কালচে নীল রঙের একটি অত্যন্ত বড় এবং স্পষ্ট হাতের ছাপ বসে গেছে, যেন কোনো অমানবিক শক্তিতে কেউ বাচ্চাটির হাত চেপে ধরছিল। এই ঘটনার পরে রহিমা আপু জহির সাহেবের সাথে চরম তর্কে লিপ্ত হন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন এই চরম অনিরাপদ পরিস্থিতিতে তিনি আর এক মুহূর্ত থাকবেন না। উনার এই অনর অবস্থার কারণে জহির সাহেব নিচতলা থেকে দোতলায় ওঠার ভেতরে সিঁড়িটি স্থায়ীভাবে বন্ধ করে দেন। দোতলায় ওঠার জন্য বাহির থেকে নতুন একটি লোহার সিঁড়ি স্থাপন করা হয়। এই সিঁড়ির কারণে ওনাদের যাতায়াত সম্পূর্ণ আলাদা হয়ে গেল। কিন্তু বিপদ তখনও শেষ হয়নি। কিছুদিন পর একটি পূর্ণিমার রাতে সাজি আপু আত্মহত্যা করলেন। জহির সাহেব ওই রাতে ব্যক্তিগত কাজে শহরের বাইরে অবস্থান করছিলেন। রহিমা আপু ওনার 2 সন্তানকে নিয়ে দোতলার ঘরে অবস্থান করছিলেন। বাইরে তখন চারদিক তীব্র আলো এবং চারদিকে শুনশান নীরবতা। অনেক রাতে হঠাৎ করে নিচতলা থেকে একাধিক দরজা প্রবল শক্তিতে বন্ধ হওয়ার এবং খোলার শব্দ শোনা যেতে থাকে, যেন কোনো অদৃশ্য ঝড় বাইরের ভেতরে দরজাগুলোকে নিয়ে খেলা করছে। এরপর নিচতলা থেকে সাজি আপু অত্যন্ত বিকট এবং গগন বিদারী তীক্ষ্ণ চিৎকার শোনা গেল। এই চিৎকার কোনো মানুষের গলা থেকে বেরিয়ে হতে পারে না। রহিমা আপু ঘরের ভেতরে প্রতিটি দরজা জানলা শক্তভাবে বন্ধ করে দেন। তিনি ওনার 2 সন্তানকে বুকের সাথে আঁতলে চেপে ধরে বিছানায় বসে থাকেন। নিচতলায় সেই দরজা আছড়ে পড়ার শব্দ এবং অন্য ধরনের কিছু শব্দ দীর্ঘক্ষণ চলতে থাকে। সকালবেলায় জহির সাহেব বাড়িতে ফিরে আসেন। তিনি নিচতলা থেকে ওনার মায়ের তীব্র কান্নার শব্দ শুনে দ্রুত ভেতরে প্রবেশ করেন। তিনি দেখতে পান যে সাজি আপু ওনার নিজের রুমের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। ওনার চোখ দুটো খোলা ছিল এবং ওনার মুখমণ্ডল সম্পূর্ণ বিকৃত অবস্থায় ছিল। রহিমা আপু তৎক্ষণাৎ ওদের সন্তানদের ওনার মায়ের বাড়িতে পাঠিয়ে দেন। জগি সাহেবের এক খালাতো ভাই পুলিশের কর্মকর্তা ছিলেন। ওনার সহায়তায় এই সাজি আপুর মানসিক অসুস্থতার পূর্ববর্তী রেকর্ড থাকার কারণে বিষয়টি নিয়ে পুলিশের কোনো জটিলতা হয়নি। সাজি আপুর শেষকৃত্যের সময় বাড়িতে উপস্থিত আত্মীয় স্বজনের অনেকেই রহিমা আপুর শাশুড়িকে উদ্দেশ্য করে বিভিন্ন দোষারোপমূলক কথাবার্তা বলে। একজন বয়স্ক নারী অত্যন্ত গম্ভীর মুখে মন্তব্য করেন যে রহিমা আপুর শাশুড়ি অতীতে যে জঘন্য বীজ বুনেছিলেন, আজ সেই বীজে বিষাক্ত ফল উনি নিজেই ভোগ করছেন। সব অনুষ্ঠান শেষ হওয়ার পরে রহিমা আপু জহির সাহেবকে এই আত্মীয়দের মন্তব্যের বিষয়ে সরাসরি প্রশ্ন করেন। জহির সাহেব তখন রহিমা আপুর কাছে ওনার মায়ের জীবনের সম্পূর্ণ গা ছমছমে ইতিহাস বর্ণনা করেন। জহির সাহেব জানান যে ওনার মা মুস্তারি বেগম অত্যন্ত অহংকারী এবং প্রতিহিংসা পরায়ণ মহিলা ছিলেন। মুস্তারি বেগম 2 ভাইয়ের সাথে 2 আপন বোনের বিয়ে হয়েছিল। এই 2 ভাবি অত্যন্ত সুন্দরী এবং গুণবতী ছিলেন, যা মুস্তারি বেগম কোনোভাবেই সহ্য করতে পারেননি। তিনি সবসময় ওনার 2 ভাবির সাথে বিবাদে লিপ্ত হতেন। ওনার ছোট ভাবি প্রতিবাদ করতেন, কিন্তু বড় ভাবি অত্যন্ত শান্ত স্বভাবের মহিলা ছিলেন। মুস্তারি বেগম বিয়ের পর প্রায় ওনার স্বামীর সাথে ঝগড়া করে মাসের পর মাস বাবার বাড়িতে এসে অবস্থান করতেন। একদিন উনি ওনার বড় ভাবির বিরুদ্ধে অত্যন্ত জঘন্য একটি মিথ্যা অভিযোগ তৈরি করেন। এই মিথ্যা অভিযোগ প্রমাণ করার জন্য তিনি নিজের 9 বছর বয়সী মেয়ে সাজি আপুকে দিয়ে মিথ্যা সাক্ষী দেওয়ান। এই ঘৃণ ষড়যন্ত্রের ফলে জহির সাহেবের বড় মামা তৎক্ষণাৎ ওনার সম্পূর্ণ নির্দোষ স্ত্রীকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেন। বড় মামা এই অপবাদ সহ্য করতে না পেরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। জহির সাহেবের ছোট মামা এই ষড়যন্ত্রের বিষয়টি বুঝতে পারেন। তিনি জহির সাহেবের বাবাকে রাজি করিয়ে মুস্তারি বেগমকে কিছুদিনের অন্য শহরে পাঠিয়ে দেন। মুস্তারি বেগম অনুপস্থিত থাকার সুযোগে ছোট মামুর সমস্ত প্রমাণ সংগ্রহ করেন এবং বড় ভাবিকে সম্পূর্ণ নির্দোষ প্রমাণ করেন। জহির সাহেবের বড় মামু উনার ভুল বুঝতে পেরে উনার স্ত্রীকে পুনরায় গ্রহণ করেন ধার্মিক বিভিন্ন নিয়মের মাধ্যমে। মুস্তারি বেগমের ষড়যন্ত্র সম্পূর্ণ পরিবারের সামনে উন্মোচিত হয়ে গেল। কয়েক মাস পরে মুস্তারি বেগম যখন পুনরায় বাবার বাড়িতে প্রবেশ করতে যান, তখন ওনার 2 ভাই উনাকে বাড়ির ভেতরে প্রবেশ করতে দেননি। তারা মুস্তারি বেগমের মুখের উপরে দরজা বন্ধ করে দেন। এই চরম অপমানের পরে মুস্তারি বেগম চরম প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি অত্যন্ত নিকৃষ্ট এবং প্রাচীন কালো জাদুর সাহায্য গ্রহণ করেন। এই জাদুর প্রভাবে জহির সাহেবের বড় মামি সম্পূর্ণ শয্যাশায়ী হয়ে গেলেন। বড় মামি তখন গর্ভবতীও ছিলেন। জাদুর প্রভাবে উনার গর্ভের সন্তানের মৃত্যু ঘটে এবং মৃত সন্তান উনার পেটের ভেতরেই পচতে শুরু করে। এরপর জহির সাহেবের মামার বাড়িতে এক অদৃশ্য শক্তির প্রভাবে বারবার আগুন লাগতে শুরু করে। আগুন লাগার কোনো দৃশ্যমান কারণই ছিল না। যখনই আগুন লাগত তখনই শয্যাশায়ী বড় মামির শরীরের একটি অদৃশ্য ভারে সম্পূর্ণ অবশ হয়ে যেত। তিনি চাইলেও বিছানা থেকে উঠতে পারতেন না। আগুন উনার বিছানা পর্যন্ত পৌঁছে গিয়ে শরীর পুড়িয়ে দিত। পোড়া মাংসের গন্ধে সম্পূর্ণ বাড়ি ছড়িয়ে পড়ত। জহির সাহেবের ছোট মামু একজন প্রখ্যাত আলেম ব্যক্তির সাথে যোগাযোগ করেন। ওই আলেম ব্যক্তি সম্পূর্ণ সবকিছু যাচাই করে নিশ্চিত করেন যে এটি একটি অত্যন্ত শক্তিশালী জাদু এবং এই বাড়িতে একটি অশুভ সত্তা বিরাজ করছে। তিনি জানান যে এই কালো জাদুর প্রভাব নষ্ট করার ক্ষমতা ওনার নেই।
জহির সাহেবের বড় মামু তখন মুস্তারি বেগমের বাড়িতে এসে ওনার কাছে এই জাদুটোনা বন্ধ করার জন্য কান্নাকাটি করতে শুরু করেন। মুস্তারি বেগম অত্যন্ত অহংকারের সাথে ওনার অপরাধ অস্বীকার করেন, কিন্তু কিছুক্ষণ পরে স্বীকারও করে নেন। তিনি ওনার ভাইকে নির্দেশ দেন যারও তিনি ওনার স্ত্রীকে পুনরায় তালাক দেন। এরপর জহির সাহেবের মামার ওই আলেম ব্যক্তিকে সাথে নিয়ে মুস্তারি বেগমের বাড়িতে উপস্থিত হলেন। মুস্তারি বেগম ওই আলেম ব্যক্তিকে চরমভাবে অপমান করেন এবং ওনার সিদ্ধান্ত থেকে সরে আসতে অস্বীকৃতি জানান। তখনই আলেম ব্যক্তি মুস্তারি বেগমকে উদ্দেশ্য করে কঠোর স্বরে বলেন, ওই নির্দোষ নারীটির জীবন অত্যন্ত কষ্টে কাটলেও ওনার মৃত্যুটা কিন্তু সহজ হবে, কিন্তু আপনার জীবন এভাবে সুন্দর কাটলে আপনার মৃত্যু হবে ভয়ানক, যন্ত্রণাদায়ক এবং শিক্ষণীয়। আপনি মারা যাবেন এবং দেখবেন পরবর্তীকালে আপনার জন্য কি অপেক্ষা করছে। আপনি একজন জঘন্য পাপী মহিলা। এর কিছুদিন পরে জহির সাহেবের বড় মামি মৃত্যুবরণ করেন এবং এই মৃত্যুর সংবাদ শুনে মুস্তারি বেগম অত্যন্ত আনন্দ প্রকাশ করেছিলেন। জহির সাহেব জানান যে সাজিয়া আপু যখন জিনের প্রভাবে থাকতেন তখন তিনি সম্পূর্ণ পরিবারের সামনে মুস্তারি বেগমের সমস্ত অতীত অপরাধের কথা চিৎকার করে বর্ণনা করতেন। সাজিয়া আপুর মৃত্যুর পর মুস্তারি বেগম সম্পূর্ণ শয্যাশায়ী হয়ে গেলেন। ওনার শরীরে নড়াচড়া করার ক্ষমতা বিলুপ্ত হয়ে গেল। তিনি বিছানায় শুয়ে চরম যন্ত্রণায় পশুর মতো চিৎকার করতেন। ওনার এই চিৎকারের যন্ত্রণা এবং মৃত্যু যন্ত্রণা ছিল বা দেখার মতো ভয়াবহ। তিনি বারবার একটি কথাই উচ্চারণ করতেন যে বাবাজি এসেছে। উনি খুব রাগান্বিত। তিনি বারবার ওনার ভাবিকে উদ্দেশ্য করে শূন্যে বাতাসে হাত ছড়তেন যেন ওনাকে রক্ষা করা হয়। মুস্তারি বেগমকে নল দিয়ে তরল খাবার প্রদান করা হতো। জীবিত অবস্থাতেই ওনার শরীর পচতে শুরু করেছিল এবং ওনার শরীর থেকে মৃত প্রাণীর মতো পচা মাংসের অত্যন্ত বাজে দুর্গন্ধ আসত। সেই দুর্গন্ধে ওনার ঘরে প্রবেশ করাটাই দায় হয়ে গিয়েছিল। জহির সাহেব মায়ের এই অমানবিক কষ্ট সহ্য করতে না পেরে ওনার মামাজিদের সাথে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু ওনার মামারা তখন দেশ ত্যাগ করে অন্য দেশে চলে গিয়েছেন। এরপর জহির সাহেব ওই আলেম ব্যক্তির আস্তানায় ভ্রমণ করলেন। ওই আলেম ব্যক্তিও তখন আর জীবিত ছিলেন না। ওনার স্থানে ওনার উত্তরসূরি অবস্থান করছিলেন। জহির সাহেব ওনাকে সম্পূর্ণ ঘটনাটি খুলে বলে। ওই ব্যক্তি তখন একটি ডায়েরি বের করে